অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আন্দোলনটা করেছে দেশের জনগণ। আর ফ্ল্যাগধারী ওই সময় কে ছিল? ওই সময় সে ক্রেডিটটা নিয়ে নিচ্ছে যে আমি সেই লোক, অথবা আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ অ্যাডভাইজার, সে নিয়োগ করতে হয়ে গেছে। এবং এই নিয়োগ করতে যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগ করতে হয়ে গেছে। এখন এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হয়েছে? এটা করতে যেয়ে সারা দেশে ওদের এখন ইমেজ সংকট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা রিয়েলিটি। তার প্রমাণ কিন্তু আপনি এই বসন্ত উৎসবে পেয়ে গেছেন। পারেন নাই কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত জনগণ কিন্তু আসে নাই। তারপরে দেখলাম 18 তারিখে দেখলাম উত্তরে একটা মিছিল হয়েছে, যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না, তার প্রতিবাদে একটা প্রতীকী লাঠি মিছিল। লোক সংখ্যা ওই ব্লগার সহ হলো 9 জন। অথচ এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই আগস্টে যে চিত্র, জুলাই আগস্টে আমরা দেখেছি, এদের পেছনেই তো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো ওই আন্দোলনটা জনগণ মনে করেছে এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে, পাবলিক দেখে নাই। সে সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল সে যদি বলে আমি, তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু এইটা যে আসলে যে সে লিডার নয়, এই 9 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুফ। এবং এর মধ্যে কি হয়েছে, নানা জায়গায় সমন্বয়ক তৈরি। এখন দেখেন অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আরেকটা কথা, এদের কাছ থেকে আপনি যে কথা নাকি জাহেদ বলেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলেছেন, যে এরা কখনোই নতুন বন্দোবস্তের লোক ছিল না। তো আচ্ছা, নতুন বন্দোবস্তের লোক কোথা থেকে আসবে? এরা কি আকাশ থেকে আসছে? এরা তো সিস্টেম থেকে উঠে আসছে। 15 বছরের একটা সিস্টেম, এরা এই সিস্টেম থেকে উঠে আসছে। তা হঠাৎ করে সে নতুন বন্দোবস্ত কেমন করে করবে? হয়নি। সেজন্য অনেকে ছাত্রলীগ বলছে আমি বিপদে পেরে ছাত্রলীগ করছি, শেষ মুহূর্তে আন্দোলনে ছিলাম। এই বিপদে পেরে ছাত্রলীগ, অনেক পুলিশও বিপদে পেরে পুলিশ, আওয়ামী লীগের পুলিশ ছিল, অনেক আর্মিও বিপদে পেরে আওয়ামী লীগের আর্মি ছিল। ঠিক সময় তারা তো তাদের ভূমিকাটা রাখছে। এই যে আমাদের আর্মি চিফ, উনি তো আওয়ামী লীগের আর্মি চিফ। কি হয়েছে? উনি ঠিক সময় ঠিক ভূমিকাটা রাখে নাই? রাখছে তো রে ভাই। এখন আপনি যদি বলেন তুমি শেখ হাসিনার আত্মীয় হও, যেটা নাকি আমাদের কোনো বিখ্যাত দার্শনিকরা বলার চেষ্টা করছেন, তুমি আত্মীয় হও, অতএব তুমি খারাপ। তো এই খারাপ লোকটা যদি ভূমিকাটা না রাখতো তাহলে আজকে এটা হয়তো। রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ আছে, কিন্তু এগুলি কি কি? ধরেন প্রশাসন একটা স্তম্ভ, জুডিশিয়ারি একটা স্তম্ভ, আর্মি একটা স্তম্ভ, পুলিশ একটা স্তম্ভ। এগুলো কিন্তু স্তম্ভ। কিন্তু কোনো আন্দোলনে বাংলাদেশে সফল হবে না যদি এই স্তম্ভগুলি কোনো একটা স্তম্ভ জনগণের সঙ্গে না আসে। আপনি 91-এ এসে এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, তখন কিন্তু আরবি তাকে সহায়তা সেই করে নাই, শেষ মুহূর্তে হেল্প করে নাই। করলে এই অবস্থা আসতো না। 96 আন্দোলন দেখেন, প্রশাসন শেখ হাসিনাকে হেল্প করছে, কিন্তু না করলে হতো না। জনগণকে হেল্প করতে হবে, একটা স্তম্ভ লাগে। এই সময় কি হয়েছে? পুলিশ শেখ হাসিনার সঙ্গে ছিল, আর্মি ছিল না। আর যদি বলেন আর্মি না থাকলে হতো না, আপনি নিশ্চিত থাকেন। কাজে এখন সেই আর্মি কিনা বলছেন না এটা শেখ হাসিনার আত্মীয়, অতএব এখন উনিও তো বলতে পারে এই আর্মি এখন যা আছে তার তো 98% তো শেখ হাসিনা আমলে হয়েছিল। কারণ সব বাতিল করে দেবেন আপনি। যদি এগুলিকে বাতিল না করেন তাহলে পুলিশ আপনি বাতিল করলেন কেন? এলোমেলো হাঁটার কারণে পুলিশের চাকরি নাই, খাওয়ার টেবিলে ঠিক মতো লুকমা তুলে নাই, চাকরি নাই। কেন করলেন ভাই? করলেন এই কারণে আপনাদের মধ্যে কেউ কোনো স্টুডেন্ট মনে করেছে এর চাকরি থাকা উচিত না। মানে এই সরকারের মেরুদণ্ড এতই দুর্বল যে বলবে যেটা কেন করব সে বলার ক্ষমতা এদের নাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে। তো এটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? তার কাছে কোনো জবাব আছে? একটা দল যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তো ভাই, এখন পর্যন্ত হয়নি, পারেন নাই তো। ক্ষমতা তো আপনার ছিল, হাতে ক্ষমতা, পারলে করতেন। আপনারা যদি ওই হেড অফ থাকতে করতেন ভাই, করেন নাই কেন? পারেন নাই। যারা ওইটা করতে পারেন নাই তাহলে আপনি অন্যায় আদেশ কেন দেন পুলিশকে?
অথচ আমি এই উপদেশটা কিন্তু গত সেপ্টেম্বর মাসে র্যাবের সমাবেশে বলছিল যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাকে বেআইনি আদেশ করে সেটা অমান্য করবেন, তারা সব পুলিশ বলে যাবে অমান্য করবো। এবং বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে কেন্দ্র করে যে প্রত্যাশাটা ছিল, এটা হয় কি ওই অনেক সময় অনেকে বলে, গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে ওই মেয়ের যখন বেশি চাহিদা তখনই তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। সেটা মেয়ের বাপকে বলতো, আমি নিজের মেয়ের বাপ, তো আমাকে এটা শুনতে হয়েছে যে মেয়েদের একটা বয়স থাকে বিয়ের, এই সময় এখন যখন তার চাহিদাটা বেশি তখন কিন্তু আপনার বার্গেনিং করার জায়গাটা থাকে। যখন চাহিদাটা কমে যায় না তখন বার্গেনিং করার ক্ষেত্রে আপনি কিন্তু মানে একটু চলে যান, মানে পিছিয়ে পড়েন। এবং ওনারা শুরুতে যখন তারা আসলো, তাদের একটা অত্যন্ত একটা ভালো সম্ভাবনা ছিল, তাদেরকে ঘিরে মানুষের একটা প্রত্যাশা ছিল, তারা কিছু করতে পারবে এরকম একটা আশা ছিল। কিন্তু এটা তারা নিজেরাই নষ্ট করছে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজের আচার আচরণের মাধ্যমে। আপনি প্রথম পড়ছেন কি দেখেন, আপনি কি বলে আসছেন, আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চান। আমি যদি বলি আপনি সেই বন্দোবস্তটা আপনি কি দেখাতে পারছেন, সুযোগ ছিল কিন্তু একদম চমৎকার সুযোগ ছিল। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তারা বিশাল একটা সমাবেশ করলো সংসদ ভবনে, এখানে খুব জাঁকজমকপূর্ণ সমাবেশ। প্রথম সুযোগ ছিল এরকম একটা সমাবেশ না করা, একদম সিম্পল। দ্বিতীয় সুযোগটা তারা করলো যখন সমাবেশের অর্থনৈতিক আর্থিক যোগান নিয়ে প্রশ্ন উঠলো, তখন সুযোগ ছিল এই অর্থটা কোত্থেকে আসছে না আসছে পুরো জিনিসটাকে পাবলিক করে দেওয়া, বলে দেওয়া আমাকে বসুন্ধরা অত টাকা দিছে, আমাকে রূপায়ণ গ্রুপ অত টাকা দিছে, এই নামগুলো তো আমরা শুনি, কিন্তু হয়তো কিছুই দেয় নাই। কিন্তু যখন তারা কোনো জবাব না দেবে তখন কিন্তু মানুষের সন্দেহগুলো কিন্তু ডালপালা গজাবে, বুঝলেন নাই? তো এখন ওরা জবাব দেবে, জবাব আমরা একটা পেলাম। কি জবাব পেলাম? নাহিদ সাহেব জবাব দিলেন যে আমরা আমাদের কিছু ব্যবসায়ীরা টাকা দেন, যদি এই নামগুলি বলি তাহলে তারা বিপদে পড়ে যাবে। তার মানে তখন আরো সন্দেহটা দৃঢ় হলো, তারা বিপদে পড়বে কেন? তার মানে তুমি এমন লোকের কাছ থেকে নিচ্ছ যে লোকগুলি ক্রিমিনাল, তাহলে তাদের এই বিপদে পড়ার কি আশঙ্কা আছে? তাদের নিরাপত্তা যেন নাহিদ সাহেব খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তার মানে ওই একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাদের জনপ্রিয়তা ওই দিনই একদম 50% চলে গেছে। ওই দিনই যে মানুষ, ভাই শোনেন, আর যাই বলেন, মানুষ কি চায় একজন পলিটিক্যাল লিডারের কাছে, সে কি চায়? প্রথম বেসিক যে জিনিস, উনি কেমন ভালো বক্তৃতা দেন, এটা ওনার একটা কোয়ালিটি। ভালো বক্তৃতা দেন, উনি দেখতে সুন্দর, এটাও কোয়ালিটি, কোনো সন্দেহ নাই, সবই কোয়ালিটি। কিন্তু বেসিক কোয়ালিটি হলো ওনার সততা। উনি কি সৎ? কারণ আমি পুরো আপনি একটা জিনিস মূল্যবান একটা জিনিস একজন রাখতে দিবেন না, প্রথম কি দেখবেন? লোকটি সৎ। আমি পুরো দেশটা আপনার হাতে তুলে দেবো ভাই, তা আমি জানতে চাইবো না আপনি সৎ কিনা? আমি কি জানতে চাইবো না এটা? এখন আপনি হয়তো গায়ের জোরে আমার কিছু বলতে দিলেন না, আপনি জোর আছে গায়ের জোরে বলছে, যেটা শেখ হাসিনা করতো, করে বলতে যেত না। উনি যেটা বলতো ওইটাই আইন, ঠিক আছে, উনি আইন করে গেছিল, কিন্তু এর মাধ্যমে কি উনি সাধারণ মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা আদায় করতে পারছিল? শ্রদ্ধা আদায় করতে পারেন, ভয় আদায় করতে পারছিল। উনি হয়তো ভয় দেখাতে পারতেন, তো আপনি ক্ষমতায় আছেন, আপনাকে আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা আমার মনে জাগছে, কেউ সবাই হয়তো উচ্চারণ করে না, কিন্তু মানুষের মনের যে প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। ওনারা ওই দিন দিতে পারেন নাই, বলে দিতে পারতেন যে এইভাবে, এবং ওই ঘটনাটা কোনো ঘটনাই মনে করেন নাই। ঘটনা যে মনে করেন নাই তার বড় প্রমাণ হলো প্রায় ১৫০০ লোককে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে ইফতারি করানো, ইফতারি প্লাস ডিনার। আমারও দাওয়াত করছিল, আমিও গেছিলাম সেখানে, ইফতারি করে চলে আসছি, তখন তো আমার কাজ ছিল, তো আমি দেখতে গেছিলাম যে কি আসলে ব্যাপারটা, ঘটনাটা আসলে কি। তো এইটার ব্যাপারে প্রশ্ন আমি ওখান থেকে বেরিয়ে এসেই করছি। আমার অনেকে বলছে ভাই আপনি তো একটা নিব খারাপ লোক। আমি কেন? এটা কইরে আসলেন, আসেনি ওই দিনই আবার আপনি ভিডিও করলেন, এটাকে করতে আসলো। আমাকে হইতে পারে, আমাকে ওরা দাওয়াত করছে, আমি খুশি হয়ে গেছি, একদম মুসলমানের বাচ্চা হিসেবে গেছি, কিন্তু বাইরে এসে সাংবাদিক হিসেবে প্রশ্নটা করছি। ওই দিনও যদি তারা প্রশ্নটা উত্তরটা দিয়ে দিত যে আমাকে এই প্রতিষ্ঠান আমাকে স্পন্সর করছে, ওনারা দেন নাই। তখন কি জানেন, সন্দেহ দুই ধরনের হয়েছে। এক ধরনের হয়েছে তুমি কাদের কাছ থেকে কি শর্তে নিলা,
2 নম্বর হলো যা নিয়েছ সেখান থেকে কত মেরেছ। এই সন্দেহ কিন্তু আপনি দূর করতে পারবেন না ভাইয়া। আপনি যুক্তি দিবেন